হাসিনুর প্রথম ইনিংসে 228 রানের লিড পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয় পাওয়ার সম্ভাবনা কতটা দেখছেন? আপনি যদি এই পরিস্থিতি দেখেন, অবশ্যই বাংলাদেশের জয় পাওয়া উচিত। এখান থেকে যদি বাংলাদেশ ম্যাচটা বের করতে না পারে, সেটা আমার কাছে মনে হয় যে এক প্রকার ব্যর্থতাই বলতে হবে। তবে বাংলাদেশের অতীতে এমন বাংলাদেশের অনেকবার এরকম বড় লিড পেয়েও পাহাড় কানোর স্মৃতি কিন্তু আমাদের আছে, আমরা দেখেছি। তবে আমরা অপটিমিস্টিক হতে চাই। এই দলটা আগের চেয়ে অনেক পরিণত এবং তারা যেভাবে বাউন্স ব্যাক করেছে, এর আগের সবশেষ টেস্টটা আমরা যেভাবে বাজেভাবে হেরেছি জিম্বাবুয়ের বিপক্ষে, সেখান থেকে যেভাবে দল কাম ব্যাক করেছে সেটা কিন্তু প্রশংসার দাবিদার। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে লিডটা গেইন করছে, সেটা আসলে বাংলাদেশকে এটা কাজে লাগাতে হলে ছোট ছোট বেশ কিছু জিনিস আমাদের সঠিকভাবে আসলে ঠিক করতে হবে। ভালো বোলিং তো করতেই হবে, সেটা তো একটা বেসিক একটা জিনিস। তবে ক্যাচিংটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা শুরুতেই যে ব্রেক থ্রুটা পেয়েছি, এতক্ষণে কিন্তু 2টি উইকেট পড়তে পারতো অস্ট্রেলিয়ার, কেননা লিটন দাস একটি ক্যাচ মিস করেছেন। আমরা এর আগে প্রথম ইনিংসে যদি দেখি যে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে টপ স্কোরার ছিলেন, তার ক্যাচটা কিন্তু মিস করেছিলেন তানজিদ তামিম। তো এই ধরনের টেস্ট ইনিংসে একটা বড় ব্যাটারের একটা লাইফ কিন্তু অনেক ব্যবধান গড়ে দিতে পারে। তো লাবুশনের ক্যাচটা ড্রপ করেছেন লিটন দাস। তো জিততে হলে আসলে এই ধরনের কাজগুলো সঠিকভাবে করতে হবে। তবে আপনার প্রশ্নের জবাবে আমি যদি বলি, 228 রানের লিড, এখান থেকে অবশ্যই বাংলাদেশের ম্যাচের জয় পাওয়া উচিত। অবশ্যই জয় পাওয়া উচিত। অস্ট্রেলিয়া বেশ চাপেও রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, তামিম শান্তর পর মিরাজের দারুণ 50 নিশ্চয়ই উপভোগ্য ছিল, বিশেষ করে প্রস্তুতি ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ের পর এমন পারফরমেন্স নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ আশা জাগানিয়া। অবশ্যই মিরাজ কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে 100 করেছিলেন, তো সেই হিসেবে মিরাজ ভালো টাচেই ছিলেন। এবং মিরাজের এই ইনিংসটা একটু স্পেশাল বলতে হবে, কেননা মিরাজ সচরাচর টেস্টে যখন বড় স্কোর করেন, তার সঙ্গে লিটন বা মুশফিক কেউ না কেউ একজন থাকেন বড় ব্যাটার, কিন্তু একদম টেল নিয়ে মিরাজ ব্যাটিং করেছেন। তিনি শুরুতেই আসলে পার্টনারশিপ করেছেন হাসানের সঙ্গে, হাসান আউট হয়ে যাওয়ার পর তাইজুলের সঙ্গে একটা পার্টনারশিপ হচ্ছে, এরপর তাসকিনের সঙ্গে বিশেষ করে মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, মূলত তাসকিনকে তিনি স্ট্রাইকে দেয়নি, অথচ এর আগের দিন হাসান এবং তাইজুল কিন্তু প্রচুর স্ট্রাইক পেয়েছিলেন। সেই জায়গা থেকে মিরাজ চেষ্টা করেছেন যতটা লিড নিয়ে যাওয়া যায়। তবে আসলে দ্বিতীয় সেশনের শুরুতেই মিরাজ মনোসংযোগটা ধরে রাখতে পারেনি। মিরাজ যদি আরেকটু বড় করতে পারতো, বাংলাদেশ যদি আজকের আসলে আমি মনে করি দ্বিতীয় সেশনটা যদি পুরোপুরি না হলেও প্রায় দ্বিতীয় সেশনের 1/3 খেলতে পারতো, 2/3 খেলতে পারতো, সেটা ভালো হতো। তবে ওভারঅল মিরাজের ব্যাটিংটা কিন্তু খুবই উপভোগ্য ছিল। তিনি পেশেন্স ছিলেন, খারাপ বলে চার্জ করেছেন, সব কিছু মিলে একদম প্রশংসার দাবিদার। তবে আরেকটা বিষয়, আমাদের টেলেন্ডাররাও কিন্তু প্রশংসার দাবিদার। একটা যদি খেয়াল করে থাকেন যে একটা সময় ছিল আমাদের বোলাররা একেবারেই কন্ট্রিবিউট করতে পারতো না, তখন আমরা বড় বড় দেশগুলোর সঙ্গে তুলনা করতাম। কিন্তু রিসেন্ট পাস্টে গত 1 বছরে যদি দেখেন, আমাদের টেলেন্ডাররা কিন্তু বিশেষ করে পেস বোলাররা খুব ভালো সাপোর্ট দেয় আমাদের ব্যাটারকে। তাইজুলও ভালো সাপোর্ট দেয়, মিরাজ তো অলরাউন্ডারে আছেন। এছাড়াও কিন্তু হাসান, আপনি দেখবেন তাসকিন, সবাই মোটামুটি থাকে। তো সেই দিক থেকে টেলেন্ডারকেও ক্রেডিট দিতে হবে যে মিরাজকে তারা ভালো সঙ্গ দিয়েছে।